স্যার 17 তারিখ। পরীক্ষার 17 তারিখ চলবে। এই কয়দিন মনে করো যে এইভাবেই পড়তে হবে। এই এই কয়দিন করবা কি, যে পরীক্ষা আগে ওই পরীক্ষাটা পড়বা। হ্যাঁ, যেমন কালকে তোমার মনে করো সবারই তো একই পরীক্ষা কালকে না, ছুটি। কালকে স্যার আমার কাল 10 তারিখ ছুটি। পর্যন্ত চলবে। হ্যাঁ। আমার 10 তারিখ পর্যন্ত চলবে। ও আচ্ছা আচ্ছা, এক এক দিন এক এক স্কুলের এক এক নিয়ম, তাই তো? পরীক্ষার রুটিন আলাদা আলাদা। ও আচ্ছা, যার যা সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী তোমার মনে করো ওই সাবজেক্টই পড়বা। সাপোজ নেক্সট পরীক্ষা এটা কালকে হোক কিংবা পরশু হোক, এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাহলে এই সাবজেক্টই পড়তে হবে। অন্য সাবজেক্ট এখন দরকার নেই। তোমার গণিত বলো, ইংলিশ বলো, মানে ইংলিশ তো হয়ে গেল, মানে যেটাই কঠিন সাবজেক্ট হলো এখন পড়ার দরকার নেই, এখন শুধু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়বা। এরপরে এই সাবজেক্টটা শেষ, পরীক্ষা পরীক্ষা শেষ, পরের থেকে আবার সামনে যে পরীক্ষা ওই ওই সাবজেক্টটা পড়বা। এইভাবে এই পরীক্ষার কয়দিন আগে পাস করো। তো আমাদের হুম। যে পরীক্ষা দেখিয়ে দেয়নি, এটা পুরো বই থেকে হবে সব। সব পরীক্ষা পুরো বই। তোমাদের আবার পুরো বই থেকে হবে, তাই তো? জি স্যার। কেন, তোমাদের সিলেবাস দিয়ে দিইনি যে দশম অধ্যায় থেকে এত অধ্যায়? না স্যার, নো সিলেবাস। স্যার আমার স্কুলে বলেছে যে যেগুলো দ্বিতীয় পান্তি হয়েছে তারপর থেকে হবে, রুটিন জানিয়ে ও, দিয়েছে। তা যার যা স্কুল স্কুল ফলো করবা, বুঝছো? এটা ঠিক তো আর আছে। বোর্ড পরীক্ষা না, এটা তোমার বৃত্তি পরীক্ষা না, এটা বোর্ড পরীক্ষা না। এইটা তোমার হচ্ছে স্কুলের পরীক্ষা। স্কুল যেভাবে গাইড করবে ওইভাবেই তোমার পড়াশোনা করতে হবে। কাউকে যদি বলে দশম অধ্যায় থেকে 16 অধ্যায় আসবে, তাহলে এইটুকুই পড়তে হবে, ওর পুরা বই পড়ার দরকার নেই। হ্যাঁ, পুরা বই পড়লে কিন্তু তার সময় নষ্ট। আর কাউকে তুমি, ওহিউল্লাহ, আমার মনে হয় তুমি আরেকটু খোঁজ খবর নাও, আরো দু একজনকে জিজ্ঞেস করো যে সিলেবাসটা পুরা বই নাকি দশম অধ্যায় থেকে 16 অধ্যায়। হুম, বুঝছো ওহিউল্লাহ? ওকে স্যার। আর দরকার হয় কোনো তোমার তোমার যে সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে যে স্যার ক্লাস নেয় স্কুলে, ওই স্যারের নাম্বারে তুমি ফোন করবা। ফোন করে বলবা যে স্যার আমি তো বুঝতে পারছি না, আমাদের কি পুরা বইয়ের ওপর পরীক্ষা হবে নাকি দশম অধ্যায় থেকে 16তম অধ্যায়ের উপর পরীক্ষা হবে? পুরা বই তো স্যার হওয়ার বলে কথা দিয়েছে না। অলরেডি। হ্যাঁ। অলরেডি বলে দিয়েছে যে পুরো বই থেকে হবে, তোমরা পুরো বই, এখন আমাদের পুরো বই রিভিশন চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তোমরা পুরো বই পড়বা। হ্যাঁ, স্কুল যেভাবে গাইড করে, স্কুল যেভাবে নির্দেশনা দেয় ওই অনুযায়ী পড়বা। এবং স্কুলে তোমার যদি পুরো বই পড়তে বলে পুরো পুরো বই পড়তে হবে। আর হচ্ছে মানে যেভাবে তোমার কোশ্চেন যদি সাজেশন দেয় ওই সাজেশন অনুযায়ী করতে হবে। যার স্কুল যেভাবে গাইড করে ওইভাবে করবা। আর আমরা ক্লাস পরের ক্লাসে তো তোমার সামনে বছর তো জানুয়ারি থেকে শুরু থেকে অল সাবজেক্ট পড়ানো হবে। তখন আর কোনো সমস্যা হবে না, তখন তোমার যেখান থেকে কোশ্চেন হোক ওইটা তোমাদের আর কোনো সমস্যা হবে না, ওইভাবে পড়ানো হয়। কিন্তু এই পরীক্ষাটা তোমরা এইভাবে ম্যানেজ করো আর কি, যেভাবে বলে আর কি স্কুলে। তো যাই হোক, এখন আমরা একটু দশম অধ্যায় দেখি। হুম। দশম বাংলাদেশের এশিয়া মহাদেশ, বাংলাদেশের ভূ প্রকৃতি দুর্যোগ মোকাবেলা, এইগুলো আছে। এগুলো তো আজকে তো আর ডিটেলস আলোচনা করা যাবে না। পৃথিবীতে মনে করো আহ অনেকগুলো মহাদেশ আছে, বুঝছো? তার মধ্যে হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশে তোমার হচ্ছে
পৃথিবীর প্রায় 60 ভাগ লোক বাস করে, আর এই মহাদেশে 48টি দেশ আছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, চীন, আমরাও সব এশিয়া মহাদেশে। হ্যাঁ, তো আজকে আমরা দেখি এখান থেকে কিছু কোশ্চেন এমসিকিউ দেখি। বলা আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, বলো তো? এশিয়া এশিয়া মহাদেশ। হ্যাঁ, মহাদেশ। পৃথিবীর স্থলভাগের প্রায় কত ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত? কত ভাগ? ভাগের 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে। হ্যাঁ, ওকে, 3 ভাগের 1 ভাগ। আর হয়েছে 7 ভাগ। হ্যাঁ, 7 ভাগও সঠিক, যেহেতু এখানে আছে 6 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 ভাগের 1 ভাগ হবে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া, কোনটা? এশিয়া এশিয়া হ্যাঁ, এশিয়ায় জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। ওকে, পৃথিবীর কত ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে? 50, 60, 70? ওকে, এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর, উত্তর দক্ষিণ? গোলার্ধ। উত্তর, গুড, ভেরি গুড, গুড। এশিয়া মহাদেশ মোট কয়টি দেশ আছে? 85, 48? এই তো। 48। এশিয়া এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংচি চীনে অবস্থিত। হ্যাঁ, ইয়াংচি চীনে চীনের। অবস্থিত। গুড, ভেরি গুড, চীনের ইয়াংচি। এশিয়ার মাঝখানে কোনটি অবস্থিত? মহাসাগর, মরুভূমি? সাইবেরিয়া অবস্থিত। মরুভূমি। কোথায় আবহাওয়া খুব গরম ও বৃষ্টিপাত প্রায় হয় না? মরুভূমিতে, বনভূমিতে, মহাসাগর ও নদীতে? মরুভূমিতে মরুভূমিতে হ্যাঁ, গুড। এশিয়ার উত্তরে অবস্থিত। এশিয়ার সাইবেরিয়া। উত্তরে অবস্থিত। সাইবেরিয়া হ্যাঁ, সাইবেরিয়া। সাইবেরীয় আশেপাশের এলাকা তীব্র শীতে কি হয়? রোদ, তুষারপাত। বৃষ্টি, তুষারপাত, ঝড়? তুষারপাত। হ্যাঁ, শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। এশিয়ার কোন দেশে? জর্ডান, পাকিস্তান, ভারত, ভুটান? জর্ডান। জর্ডান। জর্ডান, গুড। এশিয়া মহাদেশের দেশ নিচের কোনটি? যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, যুক্তরাজ্য? মালয়েশিয়া মালয়েশিয়া, হ্যাঁ, যুক্তরাজ্য না। নিচের কোনটি এশিয়া মহাদেশের দেশ নয়? বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জার্মানি? জার্মানি হ্যাঁ, জার্মানি এশিয়া মহাদেশের দেশ নয়। ওকে, এশিয়ার উৎপাদিত খাদ্যশস্য নিচের কোনটি? পাট, চা, রবার, ভুট্টা? ধান ধান ভুট্টা। ভুট্টা 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 ভুট্টা। খাদ্যশস্য, পাট এশিয়ায় উৎপাদিত হয়, কিন্তু পাট তো আর খাদ্যশস্য না। খাদ্যশস্য ভুট্টা, এই যে মটরশুঁটি, বুঝছো? তারপরে এইগুলা আছে, মানে গম, খাদ্যশস্য যেগুলো খায়। আর পাট তো তোমার উৎপাদন করে, রাবার, এগুলো। এশিয়া মহাদেশে মোট কতটি দেশ আছে? 48টি 48টি। Good. আচ্ছা, এশিয়ার মাঝখানে আছে ড্যাশ। এশিয়ার মাঝখানে আছে মরুভূমি মরুভূমি। ওকে, আচ্ছা, ইন্দোনেশিয়া ও ড্যাশ সারা বছর তাপমাত্রা বেশি থাকে? মালয়েশিয়ায়। মালয়েশিয়ায়, হ্যাঁ, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। ওকে, 10 অধ্যায় এইভাবে একবার দেখে নেব। আমরা এবার 11 অধ্যায় থেকে দেখি কিছু কোশ্চেন করি। বাংলাদেশের বেশিরভাগ স্থান কেমন? সমতল, পাহাড়ি, মরুভূমি, মালভূমি? সমতল সমতল। সমতল। হ্যাঁ, সমতল। বাংলাদেশ সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিং ডং। দার্জিলিং। হ্যাঁ, তাজিং ডং। ওকে, তাজিং ডং এর উচ্চতা কত মিটার? প্রায় 1280 1280 মিটার। প্রায় 1280 মিটার। ওকে, ঠিক আছে। বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের নাম কি? কেওগাডং
কেওক্রাডং। হ্যাঁ, কেওক্রাডং। ঠিক আছে। এর উচ্চতা কত? 800 800 986 মিটার, 986 মিটার, মিটার, কত? 986 মিটার, 986। হ্যাঁ, 986 মিটার, হ্যাঁ, 986 মিটার। মিটার। ওকে। তাজিং ডং ও কেওক্রাডং পাহাড় দুটি কোন জেলায় অবস্থিত? রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙামাটি। বান্দরবান, চট্টগ্রাম। রাঙামাটি। 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 না, বান্দরবান। বান্দরবানে। বান্দরবান। বান্দরবান। হ্যাঁ, হ্যাঁ, বান্দরবান। সমভূমি কোন দিকে কিছুটা ঢালু? উত্তর থেকে উত্তর দক্ষিণে? দিকে। স্যার দক্ষিণে। 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 উত্তরে। না, না, উত্তর থেকে দক্ষিণে। সমভূমি কোন দিকে উত্তর কিছুটা থেকে ঢালু? দক্ষিণে। এটা হবে উত্তর থেকে দক্ষিণে। কি হবে? উত্তর উত্তর থেকে থেকে দক্ষিণে। দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে। দক্ষিণে। হ্যাঁ, তাই বা লক্ষ্য করো, এগুলো দেখো। ওকে। বাংলাদেশে ঋতু কয়টি? 6টি। 6টি। হ্যাঁ। ওকে, এগুলো কোনো অপশন দেবে না। বাংলাদেশে জলবায়ু কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়? 2টি। জলবায়ু। 3টি। হ্যাঁ, 5টি। তিনটি। কি কি 5টি। না, না, তিনটি। তিনটি কি কি বলতে পারবা? 3টি, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। গ্রীষ্মকাল, বর্ষা, শীতকাল। গ্রীষ্ম, বর্ষা ও শীত, এক কথায়। তিনটি ভাগে ভাগ করা যায়। ওকে। পাঁচ সরি, মার্চ থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়? 45। 26 ডিগ্রি সেলসিয়াস। 35, 35, 35, 35। 35 ডিগ্রি। 35 মার্চ থেকে মে পর্যন্ত 35 ডিগ্রি। মানে ওই সময় একটু গরম থাকে তো, ওই জন্য। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ মাস কোনটি? উষ্ণ মানে গরম, বুঝছো? এপ্রিল। গ্রীষ্মকাল। দেখো, এপ্রিল। না, গ্রীষ্মকাল। কাল তো জানতে চেয়েছে মাস, স্পেসিফিক। এপ্রিল। স্পেসিফিক এপ্রিল। মাসটা এপ্রিল মাস। এপ্রিল মাস সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। ওকে, এবার কাল বৈশাখী ঝড় কখন হয়? কাল বৈশাখী ঝড় এপ্রিল বা মে, এপ্রিল মাসে। জুন বা জুলাই? এপ্রিল বা মে কাল বৈশাখী ঝড়, ও, বুঝছো? জি। এবার দেখো, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ড্যাশ গ্রীষ্মকাল, বর্ষাকাল। বর্ষাকাল, শীতকাল, বর্ষাকাল, হ্যাঁ। জি। এখনই পড়া, এগুলো কিন্তু আর রিভিশন দেওয়ার সময় থাকবে না, হ্যাঁ। আমি এখন রিভিশন দিয়ে দিচ্ছি, তোমরা এরপরে ক্লাস শেষে অন্য পড়া পড়বা, হ্যাঁ। ঠিক ওইভাবে আছে। মনোযোগ দিয়ে শোনো। এখন আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমার রিভিশন কমপ্লিট, এগুলো আর দেখবা না। ওই জন্য ওইভাবে মনোযোগ দিই, যে এটা ভুল হচ্ছে সমস্যা নেই, ওইটা ভালোভাবে দেখে নাও, হ্যাঁ। ওকে, তাহলে কাল বৈশাখী ঝড় কখন হয়? এপ্রিল বা মে। এপ্রিল বা মে মাসে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, বর্ষাকাল। বসন্তকাল। বর্ষাকাল। বর্ষাকাল। বর্ষাকালে বাংলাদেশে গড় কত সেন্টিমিটার বৃষ্টি হয়? হ্যাঁ, এটা 203। মুখস্থ রাখো, 203। অপশন 203। বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। বর্ষাকালে বাংলাদেশে গড় বৃষ্টি হয় 203 সেন্টিমিটার, হ্যাঁ, 203 সেন্টিমিটার। সেন্টিমিটার। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি শীত পড়ে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? উত্তরাঞ্চল, ওই যে রাজশাহী, নওগাঁ, তোমাদের ওই এলাকায়, হ্যাঁ। হ্যাঁ। ওইদিকে সবচেয়ে বেশি শীত পড়ে, তার মানে উত্তর, উত্তরবঙ্গ। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা কত থাকে? গড় এভারেজ তাপমাত্রা থাকে 18 ডিগ্রি শীতকালে, সেলসিয়াস। হ্যাঁ, 18 ডিগ্রি। 18 ডিগ্রি।
ওকে। বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? বঙ্গোপসাগর বাংলাদেশের কোন উত্তর দিকে উত্তর দিকে। অবস্থিত? না, দক্ষিণ দিকে, উত্তর দিকে না, দক্ষিণ ও, দিকে। দক্ষিণ উত্তর দিকে। হয়তো তো রাজশাহীতে। হ্যাঁ, রাজশাহীর ওইদিকে হয়তো, ওইদিকে না, এটা দক্ষিণে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম কি? পাহাড়ি বন, মিঠা পানির বন, ম্যানগ্রোভ বন, চিরহরিৎ বন? ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বন। গুড, ভেরি গুড। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়? এইটা তোমার হচ্ছে, 1997। 97 হ্যাঁ, সালে। এটা অপশন বাদে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1997 সালে। 97। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজারে। কক্সবাজার। কক্সবাজার। গুড, গুড, ভেরি গুড। বঙ্গোপসাগরের উপকূল কত কিলোমিটার বিস্তৃত? 110 কিলোমিটার, 130, 120। 120, কিলোমিটার। 120 কিলোমিটার। হ্যাঁ, 18। 120 কিলোমিটার। হ্যাঁ, এটা 120 কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপ একটি সবুজে ঘেরা পাহাড়, প্রবাল দ্বীপ, ম্যানগ্রোভ দ্বীপ, সাগরকন্যা। সেন্ট মার্টিন, প্রবাল দ্বীপ। প্রবাল প্রবালদ্বীপ। দ্বীপ, সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ। Okay. হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত? 18। হিমছড়ি 18 কিলোমিটার। ইনানি বিচ কক্সবাজার থেকে কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত? ইনানি বিচ 35। 35। 35 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী, বরিশাল, ভোলা? পটুয়াখালী। 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 কুয়াকাটা পটুয়াখালীতে। হ্যাঁ? ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব কত কিলোমিটার? এটা 380 কিলোমিটার। 380। জি। কুয়াকাটা শব্দের অর্থ কি? কুয়া কুয়া খনন খনন। কুয়া করা। খনন। রাখাইনরা প্রায় কত বছর আগে কুয়া খনন করেছিল? 200। 200। 200। 200 বছর। কুয়াকাটাতে কত বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে? 100 বছর। 100। হ্যাঁ। কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? সেটা হচ্ছে কুয়াকাটা। 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 কাকে সাগরকন্যা বলা হয়? সেটা হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটাকে। কুয়াকাটা। কুয়াকাটা কোন ধর্মাবলম্বীদের তীর্থস্থান? বৌদ্ধ ধর্মাবলম্বীদের। হিন্দু ও বৌদ্ধ। হিন্দু ও বৌদ্ধ দুইজনেরই। আচ্ছা, এবার দেখো, চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চুম্বুক এটা পাহাড়। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জাফলং। এটা বান্দরবান। বুঝছো? জি। সবাই লিখে নাও। চিম্বুক পাহাড়। হ্যাঁ, চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান। চিম্বুক চিম্বুক পরিষ্কার কোন একটা জায়গা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে এটা ভবিষ্যতেও কাজে লাগবে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? হ্যাঁ, বান্দরবানে। বগা লেক কোন জেলায় অবস্থিত? বগা লেক বান্দরবান। হ্যাঁ, তাহলে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বগা লেক কোথায় অবস্থিত? বান্দরবান। বগা। বান্দরবান। হ্যাঁ, বগা লেক একই জায়গায়। হ্যাঁ। আর হচ্ছে, আরো কি, বৌদ্ধ মন্দির দেখার জন্য বৌদ্ধ মন্দির উপর একই জায়গায়। হ্যাঁ, বান্দরবান। বান্দরবনে। হ্যাঁ, বৌদ্ধ মন্দির। তাহলে আমরা তিনটা একই কোশ্চেন পেলাম, কি? চিম্বুক পাহাড় বান্দরবান, বগা লেক বান্দরবান, আর বৌদ্ধ মন্দির বান্দরবান। হ্যাঁ। জি। Okay. এখন দেখো, শৈলপ্রপাত নামে একটি পাহাড়ি ঝর্ণা কোথায় আছে? এটা মিলানসরিতে, অত গুরুত্বপূর্ণ না। কাপ্তাই হ্রদ, হ্যাঁ, কোথায় অবস্থিত? রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, ময়মনসিংহ? রাঙামাটি। রাঙ্গামাটি। হুম। চাকমা নৃগোষ্ঠীর বাসস্থান কোথায়? রাঙ্গামাটি। রাঙামাটি।
রাঙামাটিতে বেশি থাকে, বাংলাদেশ সব জায়গায়। জাফলং কোন বিভাগে অবস্থিত? জাফলং, হ্যাঁ, খাসিয়া জয়দান্ত পাহাড়ে। না, খাসিয়া জয়ী জাফলং হচ্ছে সিলেটে অবস্থিত, বুঝছো? জাফলং, সিলেটে। হ্যাঁ, দেখে নাই। জাফলং সিলেটে অবস্থিত। খাসি নৃগোষ্ঠী কোথায় বাস করে? খাসি নৃগোষ্ঠী জাফলং এ বাস করে। জাফলংয়ে। ইস, খাসিয়া জৈন্তা পাহাড় বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত? সেটা হচ্ছে সিলেট। সিলেট সিলেট। বাকি বড় প্রশ্নগুলো দেখবা তোমরা। আচ্ছা, এবার আসে 12 অধ্যায়, দুর্যোগ মোকাবিলা। পরিবেশ দূষণের কারণে কোনটি হয়ে থাকে? সূর্যগ্রহণ, সূর্যোদয়, বিভিন্ন দুর্যোগ, সূর্যাস্ত। বিভিন্ন দুর্যোগ। হ্যাঁ, বিভিন্ন দুর্যোগ, পরিবেশ দূষণের কারণে বিভিন্ন দুর্যোগ হয়ে থাকে। হুম। এগুলোকে টিক চিহ্ন, হুম। এগুলোকে টিক চিহ্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক শুনে এগুলো আবার শূন্যস্থান পূরণও আসতে পারে, বুঝছো? এইগুলোর শূন্যস্থান পূরণ এবং টিক চিহ্ন দুইটাই কাভার করবে। এবার দেখো, কোন মাসে বন্যার প্রকোপ বেশি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, অগ্রহায়ণ, আষাঢ়, ভাদ্র, পৌষ, আষাঢ় ভাদ্র। ফাল্গুন। আষাঢ় থেকে ভাদ্র। হ্যাঁ, তাহলে দেখো, কোন মাসে বন্যার প্রকোপ বেশি, মানে বন্যা বেশি হয় কোন মাসে বেশি, সেটা হচ্ছে আষাঢ় ভাদ্র। আষাঢ় ভাদ্র এটা তো নরমাল বিষয়, হ্যাঁ, ওই প্রচুর বর্ষাকালে বৃষ্টি হয়। আষাঢ় ভাদ্র। বন্যার সময় কিসের অভাবে নানা রোগ ছড়ায়? বিশুদ্ধ পানি। বন্যার, হ্যাঁ, বিশুদ্ধ বিশুদ্ধ পানির অভাব। পানির কারণে। নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে কেন? ভৌগোলিক কারণে, নদী খননের কারণে, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে, প্রাকৃতিক নদীর কারণে। তলদেশ বাড়ার কারণে। হ্যাঁ, নদীর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। কোন মৌসুমে বন্যা হয়ে থাকে? বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল। বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালেই বন্যা হয়, হ্যাঁ। পাল্লা। কোনটি বাংলাদেশের একটি প্রধান দুর্যোগ? মরুকরণ, বন্যা ও বন্যা, খরা। ঘূর্ণিঝড়। বন্যা সবচেয়ে বেশি হয়, হ্যাঁ। ও। এখানে একটা মরুকরণ, বন্যা, খরা, আগুন লাগা, এটা বন্যা হবে, হ্যাঁ। একটা প্রশ্ন বর্ষাকালে আসবে এটা। বর্ষাকালে পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মানুষ, পশু পাখি, ঘরবাড়ি যে ক্ষতি হয়, সে অবস্থাকে আমরা বলি ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, খরা। কোনটা? বন্যা। হুম। বন্যার সময় বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী কিভাবে গুছিয়ে রাখবো? প্লাস্টিক ব্যাগে। প্লাস্টিক, হ্যাঁ, প্লাস্টিক ব্যাগে ভরে। পানি তাড়াতাড়ি বাড়লে বাড়ির সবাই মিলে কোথায় যাওয়ার প্রস্তুতি নেব? নদীর তীরে, শহরে, গ্রামে, আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে। প্রাকৃতিক কারণে কোনো দুর্যোগ দেখা যায়, ঘূর্ণিঝড়, জলবদ্ধতা, যুদ্ধ বিগ্রহ, আগুন লাগা, মানে প্রাকৃতিক কারণে হয় কি? ঘূর্ণিঝড়। যুদ্ধ, না, ঘূর্ণিঝড় হয়, হ্যাঁ। আগুন লাগা তো মানুষ সৃষ্টি, যুদ্ধ বিগ্রহ মানুষ বাধায়, জলাবদ্ধতা মানুষ করে। ঘূর্ণিঝড় কেবল প্রাকৃতিক কারণে হয়। জলোচ্ছ্বাস কত ফুট পর্যন্ত উঁচু হতে পারে? 45 ফুট, 45। 55 ফুট, 45 ফুট। 50 ফুট, 60 ফিট। হ্যাঁ। উপকূলীয় এলাকার অনেক ক্ষতি হয় ভূমিকম্পে, অগ্নিকাণ্ডে, টর্নেডোতে, ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ে। হ্যাঁ, উপকূলীয় এলাকার অনেক ক্ষতি হয় ঘূর্ণিঝড়ে।
নিম্নচাপের কারণে সৃষ্টি হয় কি? নিম্নচাপের কারণে সৃষ্টি হয় ভূমিকম্প, টর্নেডো, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়। হ্যাঁ, নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। সবকিছু উড়িয়ে নিয়ে যায় বা ভেঙে ফেলে খরা, বন্যা, তীব্র বাতাস, যুদ্ধ বিগ্রহ। তীব্র বাতাস। হুম। ঘূর্ণিঝড় ভয়ঙ্কর হলে সাগরের ঢেউ অনেক উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি, পশু পাখি, রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে যায়। এটাকে কি বলে? বন্যা, খরা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস। হুম। বুঝছো ইহুল্লাহ? জি স্যার। বিভিন্ন নম্বরের সংকেতের মাধ্যমে মানুষকে কি করা হয়? ভয় দেখানো, লোভ দেখানো, সতর্ক করা, সাহস দেখানো। সতর্ক করা। ইহুল্লাহ কি হবে? সতর্ক করা স্যার। ওই যে বলে না, 1 নম্বর সতর্ক সংকেত, 5 নম্বর সতর্ক সংকেত, 6 নম্বর সতর্ক সংকেত, এগুলো আর কি সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ের হুঁশিয়ারি সংকেত কত পর্যন্ত? 1 থেকে 5 নম্বর, 1 থেকে 8 নম্বর, এক 1 থেকে 10 নম্বর। 10। 1 থেকে 10। হ্যাঁ, 1 থেকে 10 নম্বর। দুর্যোগকালে রেডিও, টেলিভিশনে, বিভিন্ন খবরের কাগজে কিসের ব্যবস্থা করা হয় সংকেত পৌঁছাবে? হ্যাঁ, জি। good. কখন আগুন লাগার ঘটনা বেশি ঘটে? এই শোনো, এখন যেগুলো পড়াচ্ছি মনোযোগ দিয়ে পড়ো। এটা রিভিশন দেওয়া লাগবে না, হ্যাঁ? এরপরে শুধু তুমি বাকি কোশ্চেন গুলো রিভিশন দিবা। শুষ্ক মৌসুমে। কখন আগুন লাগার ঘটনা বেশি ঘটে? শীত মৌসুমে, বর্ষা মৌসুমে, শুষ্ক মৌসুমে। হ্যাঁ, শুষ্ক মৌসুমে। হ্যাঁ, মানুষের কারণে যে দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি? ঘূর্ণিঝড়, যুদ্ধবিগ্রহ, খরা, আগুন লাগা। আগুন আগুন লাগা। লাগা। নিচের কোনটি আগুন লাগার কারণ? আহ রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ না নেভানো। হ্যাঁ, না না নিবেল এটাই। ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার না করা, এটা না। ওটা তো ত্রুটিপূর্ণ যে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করাই তো ভালো। আবার বলছে রান্নার পর চুলা বন্ধ করা, এটা না। আগুন নিয়ে খেলা না করা, এটাও না। হ্যাঁ, তারপরে হলুদ তার করা। মানে রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ না নিভানোর কারণে আগুন লাগার মানে কারণ হতে পারে। আগুন লাগলে প্রথমে কি করতে হবে? কাপড় চোপড় রক্ষা করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, মেইন সুইচ বন্ধ করতে হবে, চিৎকার করতে হবে। নিজেকে রক্ষা নিজেকে করতে হবে। হ্যাঁ, নিজেকে রক্ষা করতে হবে। দেহের কোনো অংশ পুড়ে গেলে প্রথমে কি করতে হবে? সেখানে ঠান্ডা পানি গরম ঢালতে ঠান্ডা পানি ঢালতে হবে। হ্যাঁ, প্রচুর পানি ঢালতে হবে। ফায়ার সার্ভিসকে ডাকা হয় কোন দুর্যোগ মোকাবেলার জন্য? আগুন অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড। লাগা। হুম। ও অগ্নিকাণ্ড বেশি। আচ্ছা, বন্যা ও ঘূর্ণিঝড় হলো ড্যাশ দুর্যোগ। প্রাকৃতিক শূন্যস্থান দুর্যোগ। করো। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ। ওকে। বাংলাদেশের ড্যাশ অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়? বাংলাদেশের কি অবস্থান? ড্যাশ ভৌগোলিক। অবস্থান ও প্রাকৃতিক কারণ। বাংলাদেশের ভৌগোলিক। হ্যাঁ, আর ভৌগোলিক বানানটা কিন্তু সঠিক লিখতে হবে। এই দেখো, ভৌগোলিক। ভয়ঙ্কর। হ্যাঁ, ভৌগোলিক, গ, লয়সি গ। ভৌগোলিক। ক। হ্যাঁ, ভয়- ভৌগোলিক বানান সঠিক না হলে কিন্তু আবার নাম্বার পাবো না। হ্যাঁ, শেষ মার্ক। ওকে। আর ভৌগোলিক গয় উকার হবে। হ্যাঁ, ভৌগোলিক। বন্যা সবসময় ড্যাশ করা যায় না। কি কি হবে এখানে? শূন্যস্থান নিয়ন্ত্রণ। পূরণ। নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, নিয়ন্ত্রণ। হ্যাঁ, নিয়ন্ত্রণ। 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 এইখানে এটা হবে মূর্ধন্য না। হ্যাঁ, এটা দন্তন্য না। নিয়ন্ত্রণ বানান। হম। নিয়ন্ত্রণ বানান প্রথম নটা হবে দন্তন্য, শেষটা কি হবে? মূর্ধন্য। হ্যাঁ, নিয়ন্ত্রণ। ওকে। গ্রাম অঞ্চলে আগুন লাগলে ড্যাশ পুড়ে যায় এবং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। কি পুড়ে যায়? ফসল। ফসল। পুড়ে যায়। হ্যাঁ, এখানে
ফসল পুড়ে যায়, ঠিক আছে, ফসল বলা যায়, অথবা শস্য পুড়ে যায়, এটাও হবে। শোনো, ফসল যখন পুড়ে তখন কৃষকের এতে কি ক্ষতি? কৃষক তো আর মরেনি, ও তো বেঁচে গিয়েছে। না, কৃষকের ক্ষতি না, মনে করো 1 বিঘে ভুট্টা পুড়ে গেলে তোমার ওখানে তো 40,000 টাকা শেষ। কৃষকের কত লস হয়ে গেল। অত বিশাল লস না, যারা চাষ করে সরিষা তারাই বোঝে। ওরা ঠিক তোমাদের মতো তোমাদের কি চাষ করে? ওইগুলা তোমাদের কোনো চাষাবাদ আছে? না স্যার। তাহলে হবে। তোমরা তাহলে তো মানে তোমরা তো ব্যবসায়ী মানুষ, যারা কৃষক তারা বুঝবে যে ফসল পুড়িয়ে গেলে কত ক্ষতি। আচ্ছা, এখন আমরা যে বাংলাদেশের জনসংখ্যা 13 অধ্যায়, হ্যাঁ, আদিল বাংলাদেশে বাস করে। আদিলের দেশে 1974 সালে জনসংখ্যা কত ছিল? মানে বাংলাদেশের জনসংখ্যা জানতে চেয়েছে 1974 সালে। তাহলে উনিশশো সাত চুয়াত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7,64,00,000। 7 কোটি 64 লাখ। কে মুখস্থ করে রাখতে পারো, হ্যাঁ, এটা ভবিষ্যতেও কাজে লাগবে। তাহলে 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি কত, 63 লক্ষ। 64 লক্ষ। 64 লক্ষ, হ্যাঁ। দেখো, লক্ষ বানান এইটা হচ্ছে এই যে 64 লক্ষ। আর যদি লক্ষের পরে এই যে জফলা দেওয়া হয়, তখন এই লক্ষ মানে কিন্তু এই লক্ষ না, এই লক্ষ মানে কোনো কিছু দৃষ্টি দেওয়া, হ্যাঁ, লক্ষ্য রাখা। লক্ষ এইটা, লক্ষ না। হ্যাঁ। আর এই লক্ষ মানে ওই 1 লাখ, হ্যাঁ, 64 লাখ। এই লক্ষ মানে লাখ, হ্যাঁ, যেটা। ওকে, তাহলে বাংলাদেশ আদিল যেহেতু 1974 সালে বাস করে, দ্যাট মিনস বাংলাদেশের জনসংখ্যা ছিল 1974 সালে 7 কোটি 64 লক্ষ। ওকে, আদমশুমারি 2011 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 2011, এটা কোটি এটা তুমি 40 লক্ষ। আর 2011 অনুযায়ী কত? 11 অনুযায়ী 14 বাংলাদেশের কোটি জনসংখ্যা 14 কোটি 40 লক্ষ। 40 লক্ষ। 14 কোটি 40 কত লক্ষ। লক্ষ? 40 লক্ষ। 14 কোটি 40 লক্ষ। 1974 সালে ছিল কত? 7 কোটি 64 লক্ষ। আর 2011 সালে 14 কোটি 40 লক্ষ। 14 কোটি 40 লক্ষ। ওকে, 2000। আচ্ছা, এই জনসংখ্যা গুলো বইয়ে যে ফিগার গুলো আছে ওইগুলো পড়বা, হ্যাঁ। হুম। বইয়ে যে যেগুলো দেওয়া আছে মানে প্যাসেজে, ওইগুলো বেশি করে পড়বা। বাকিগুলো তো দরকার নেই, একবার করে দেখে যাবা। আচ্ছা, উম, বলছে সাকিব বাংলাদেশের নাগরিক, তার দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? অর্থাৎ বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? 915, 1015, 1215, 1199, কতজন? 1199। হ্যাঁ, এইটা তোমার আপডেট বই অনুযায়ী দেবা সবসময়, হ্যাঁ। এটা কত আমিও জানি না, এটা বইয়ে যায় তাই। বইয়ে দেওয়া আছে। হ্যাঁ। বাংলাদেশের জনসংখ্যা কত বছরে প্রায় দ্বিগুণ হয়েছে? 40, 46, 48, 50 বছরে বাংলাদেশের 46। জনসংখ্যা, হ্যাঁ, 46 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.20%, 1.22%, 1.24%, 1.26%, কত? 1.22%। 1.22%,
2% এটা জনসংখ্যা বৃদ্ধির হার। হ্যাঁ, 1970 সালে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত ছিল? 3%। ঠিক আছে, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম? দশম দশম। অবস্থান, দশম। এটা বই অনুযায়ী দেখবা আপডেট। ওকে, আমরা যাই 14, বাংলাদেশের ইতিহাস। ছোটবেলা থেকে কহ হবে ওমা ওহিউল্লাহ কি ইংরেজি পরীক্ষা হয়েছে? স্যার আমাদের পরীক্ষা 4 তারিখ থেকে শুরু, কালকের পরের ও দিন তো থেকে শুরু। তোমাদের 4 তারিখ থেকে। 4 তারিখে প্রথমে কি পরীক্ষা আছে? স্যার সর্বপ্রথম ইসলাম। ও, ইসলাম পরীক্ষা আছে, তাই তো? কাল পরশু, তাহলে তো তোমার এখন আর ওই বাংলাদেশ বিশ্ব পরিচয় কবে? হুম, তারিখ। আচ্ছা, এটা দেখে নাও, দেখে নিও। কাল পরশু। ওহিউল্লাহ, আচ্ছা দেখুন, 7ম শতকে বাংলার প্রভাবশালী কোন রাজা ছিলেন? রাজা শশাঙ্ক। হ্যাঁ, 7ম শতকে বাংলায় প্রভাবশালী কোন রাজা ছিলেন? রাজা শশাঙ্ক। কত শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন? 7ম শতক। হ্যাঁ, জি। আর রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? রাজধানী কর্ণসুবর্ণ। কর্ণফুলী। আর রাজা শশাঙ্কের পর কত বছর ধরে বাংলার ভীষণ অস্থির অবস্থা বিরাজ করেছিল? প্রায় 100 বছর। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। ইশাখা। ঈশা খাঁ কোথাকার জমিদার ছিলেন? সোনারগাঁ জমিদার। রাজা এটা লক্ষণ বাংলাদেশ। সেন সেন বংশের কত রাজা? 4র্থ রাজা। ওকে, এখন শোনো, এই পরীক্ষা চলাকালীন কারো এমার্জেন্সি, যেমন গণিত পরীক্ষা যার আগে, ওই দিন তো তোমার মনে করো গণিত পরীক্ষার 2-3 দিন আগে যদি ছুটি থাকে তখন প্রতিদিন ক্লাস। হ্যাঁ, তো এটা তোমাকে জানাতে হবে যে গণিত পরীক্ষা মনে করো সাপোজ 5 তারিখে। তো 5 তারিখের আগে পড়ানোর ডেট থাকুক না থাকুক, তুমি আগে থেকে জানাবো। ওই 5 তারিখের আগে, গণিত পরীক্ষার আগে তোমাকে পড়ানো হবে। গণিত ইংরেজি পরীক্ষার পরীক্ষার আগে আগে 2 দিন ছুটি আছে আমাদের। কয়দিন ছুটি আছে? 2 দিন, শুক্রবার আর শনিবার। হ্যাঁ, ওই 2 দিনই পড়ানো হবে। হ্যাঁ, ওই পুরা 2 দিন, শুক্র শনিবার হলে তো ভালো, পুরা 2 দিন আগে থেকে তুমি জানাবা। হ্যাঁ, আগে থেকে জানাই দিবা। তাহলে ওই শুক্র শনি ওই দিন আমরা প্রয়োজনে 2 ঘন্টা করে ক্লাস নেবো। হ্যাঁ, পুরা ম্যাথ আবার মনে করো একদম রিভিশন হবে। বুঝা গেছে? 2 ঘন্টা করে, একেবারে 2 ঘন্টা করে তোমার হচ্ছে ক্লাস হবে ম্যাথের আগে। ম্যাথ অলরেডি আমরা তো প্রায় আরো দুই অধ্যায় করলে তোমার রিভিশন শেষ হয়ে যাবে। তো প্রয়োজনে আবার মেন মেন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আবার করানো হবে, অতিরিক্ত অঙ্ক করানো হবে। তো এই জন্য এই পরীক্ষার আগে তাহলে বলবা, গণিত পরীক্ষার আগে যারই গণিত পরীক্ষা থাকবে তার আগে বলবা। ইংরেজি পরীক্ষার আগে বলবা। কি করবে? কিভাবে পরীক্ষা তো শেষ। ইংরেজি পরীক্ষার আগে যে কয়দিন ছুটি থাকবে ওই কয়দিন, যদি 2 দিন ছুটি থাকে টানা 2 দিন ক্লাস হবে। হ্যাঁ, যদি 3 দিন ছুটি থাকে টানা 3 দিন হবে। গণিত পরীক্ষার আগে 2 দিন 3 দিন যা ছুটি থাকবে ওই 2-3 দিন পড়ানো হবে। বুঝা গেছে? জি। ওই জন্য আগে থেকে জানাবা গণিত ইংরেজি। অন্যান্য সাবজেক্টও সমস্যা নেই, তোমার ইসলাম শিক্ষা বলো, অন্যান্য সাবজেক্ট বিজ্ঞান বলো, এগুলো পড়লেই পারবা।
কিন্তু গণিত আর ইংরেজি একটু সমস্যা হতে পারে। ওই জন্য এই পরীক্ষাগুলোর আগে, যার এই পরীক্ষাগুলোর আগে জানাবা, বুঝা গেছে? আর এরপরে আমরা ডিসেম্বর মাসে লাস্ট 17 তারিখে মধ্যে সবার পরীক্ষা শেষ হয়ে যাবে। এরপরে আমরা শুধু বাংলা গ্রামার এই ডিসেম্বর মাসের শেষের এই কয়দিন বাংলা গ্রামার ইংরেজি গ্রামার শিখবো। হ্যাঁ, বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার। এরপরে জানুয়ারি থেকে আমাদের ক্লাস 5-এর যে ইয়ে শুরু হবে, মানে তোমার 5-এর ম্যাথ শুরু হবে, ইংলিশ শুরু হবে। 5-এ তোমাদের বই দিক না দিক 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে 5-এর রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। স্যার ডিসেম্বর মাসে পরীক্ষা আছে বৃত্তি। ডিসেম্বর কয় তারিখ? এখনো জানাইনি, তবে 18 থেকে 28 তারিখ পর্যন্ত হতে পারে। ঠিক এর আছে, আমরা বৃত্তি পরীক্ষা থাকলে বৃত্তির পরীক্ষা করা হবে। ওই জন্য তখন আবার ডিসেম্বর, তাহলে গণিত ইংলিশ আরো ভালোভাবে করতে হবে, আবার রিভিশন চলবে পুরা বই। বলতেছে তোমার বৃত্তি পরীক্ষা থাকলে তখন তো মানে ওই সিলেবাস অনুযায়ী পুরা রিভিশন চলবে। হ্যাঁ, ডিসেম্বর মাসটা আগে পরীক্ষা, যে পরীক্ষা থাকে পরীক্ষা আগে প্রায়োরিটি, বুঝা গেছে? জি তো ওই জন্য গণিত ইংলিশ, বিশেষ করে গণিত ইংলিশ এগুলো পরীক্ষার আগে 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 জানাবা। তখন মনে করো যে কি, টানা 1-2 ঘন্টা ধরে ক্লাস নিয়ে ওগুলো পুরো আবার রিভিশন দিতে হবে। আর তোমাদের হচ্ছে এখন পরীক্ষার সময়, তো এরপরে তো তোমাদের সাথে যারা পড়ে ওদের সাথে তো আর দেখা হবে না। তো ওই জন্য বলবা যে আমাদের কোচিং এ জানুয়ারির 1 তারিখ থেকে, জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, বুঝছো? তো ওই জন্য যারা ভর্তি হতে চায় তোমার ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের শেষে ভর্তি হয়ে যেতে বলবা। মানে পরীক্ষা শেষ হওয়ার পর পরই ভর্তি হয়ে যেতে বলবা যারা ডিসেম্বরে ভর্তি হবে। হ্যাঁ, তারা মানে জানুয়ারিতে যারা ভর্তি কনফার্ম করবে তারা এই ডিসেম্বরে এই এখন মনে করো এই কয়দিন ফ্রি ক্লাস করতে পারবে, মানে ডিসেম্বরে যে তাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরে, বুঝছো? মনে জি করো পরীক্ষা শেষ 17 তারিখ, বাকি 13 দিন ওরা হচ্ছে এই 13 দিন ফ্রি ক্লাস করতে পারবে। হ্যাঁ, যারা জানুয়ারির জন্য ভর্তি হবে। তো এটা তোমরা জানাই দিবা। তাহলে আজকে আর কারো কোনো প্রবলেম, সমস্যা কিংবা কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। কালকে তোমার তো পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাই তো? হ্যাঁ আর ওহিউল্লাহর কাল পরীক্ষা আছে? কাল তো নেই, 4 তারিখে আছে। 4 তারিখ ইসলাম শিক্ষা প্রথমে, তাই তো? দেখি ওহিউল্লাহ কোথায় গেছে? স্যার আমি এখানে তোমার তো লাইব্রেরিতে 4 তারিখে, 4 তারিখে পরীক্ষা তোমার স্যার। ইসলাম শিক্ষা প্রথমে, তাই তো? জি স্যার। আর গণিত পরীক্ষা কবে? স্যার দেখতে হবে ওই ওই শীটটার নিচে আছে। হ্যাঁ, দেখে আগে থেকে জানাবা, আমার গণিত ইংরেজি পরীক্ষার আগে থেকে জানাবা। ওই সময় টানা যে কয়দিন ছুটি থাকবে ওই ওই কয়দিন ক্লাস নেবো। হ্যাঁ, স্যার আপনি শুধু ইসলামের 5 অধ্যায়টা বুঝিয়ে যে 5 অধ্যায় আমার সমস্যা আছে একটু। ইসলাম শিক্ষা। হ্যাঁ 5 অধ্যায়, 5 অধ্যায় সাল্লাম আর মুসা আলাইহিস সালাম বাদে বাকি কিছু সমস্যা আছে। 5 অধ্যায় ত্যাগ ও উদারতা, তাই তো? না, এটা হইল 5 অধ্যায় বলো তো কি আছে দেখি। 5 অধ্যায় নবী ও রাসূলগণের পরিচয় ও জীবন আদর্শ, তাই তো? স্যার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসা আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম, এই 3 জনেরটা ভালো কিন্তু বাকিগুলোরটা পড়া হয়নি। ন- 5 নম্বরে কি নবী ও রাসূলগণের পরিচয় ও জীবন আদর্শ, এটা না? জি স্যার। এখানে তোমার ওই পারবেন না ম্যাডাম। সোয়াইব, ইলিয়াস, হযরত জুলফিকার, জাকারিয়া এই সবগুলো তোমার
সমস্যা, তাই তো? হুম, ওই খুলে বাবা বলতাম না সারা বলবো কত সামনে তাহলে শোনো, তুমি হচ্ছে তুমি ওদের এই ক্লাস করার দরকার নেই। আমি 5 মিনিট পরে ওই 5 না 10 মিনিট পরে ওইগুলো আবার জয়েন করো, হ্যাঁ? ওকে আমরা স্যার। 10 মিনিট পরে শুধু, হ্যাঁ, ওকে আমরা স্যার। নয় বুঝিনি। আমরা জয়েন করব না না না, তোমাদের কাল যে পরীক্ষা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা পড়ে সময় নষ্ট করার দরকার নেই। আমি ওর শুধু ওই অধ্যায়টা বোঝাই দেবো, হ্যাঁ? তোমাদের ঠিক এখন আছে তোমাদের যখন আবার ইসলাম পরীক্ষা হবে, তার আগে যদি প্রবলেম থাকে তার আগে বলবা, হ্যাঁ? আজকে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই, তুমি এখন বাকিগুলো রিভিশন দাও। তোমার হচ্ছে ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই বাকিগুলো রিভিশন দাও। ঠিক আছে ঠিক আছে, আর ওহিল্লা 10 মিনিট পরে জয়েন করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।